স্ক্রিনটা ভিজিবল? হ্যাঁ। Okay, so good evening, everyone. So my name is Anik Panda. I am from second year mechanical, and today we are discussing about introduction to metal cutting. Okay, so everyone comfortable with Bengali and English both, I guess. Yeah. Okay, so Yes. okay, so first of all, মেটাল কাটিং কথাটা শুনলে তোদের মাথায় প্রথম কি আসে? এটা বল, মেটাল কাটিং শুনলে প্রথম তোদের মাথায় কি আসে? হ্যাঁ। আর কিছু? মেশিনিং প্রসেস হুম। মাথায় আসে, লেদ মিলিং। আচ্ছা, হ্যাঁ। আর কিছু? মেটালকে ডিজায়ার্ড শেপে কাটা হয়। হুম। তো ঠিকই আছে। তো বেসিক্যালি যে মেটাল কাটিং এর আমরা যদি ডেফিনেশন দেখতে যাই, তো সেক্ষেত্রেও অনেকটা এরকমই। মেটাল কাটিং এর এবার যদি ডেফিনেশনে আসি, তাহলে মেটাল কাটিং ইজ আ ম্যানুফ্যাকচারিং প্রসেস in which desired shape and dimension are obtained on a workpiece by the action of metal removal in the form of chips with the help of machine and cutting tools. তো এটা একটা কমপ্লিট একটা ডেফিনেশন। এখানে এবার কিছু কিওয়ার্ডস আছে যেগুলো এখানে আন্ডারলাইন করা আছে, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়ার্কপিস, চিপস অ্যান্ড মেশিন অ্যান্ড কাটিং টুলস। ঠিক আছে, এই জিনিসগুলো আছে। এবার যেটা তোরা বললি যে এটা একটা মেশিনিং প্রসেস, মেটাল কাটিং কে অনেকে মেটাল কাটিং কে মেশিনিং ও বলা হয়। ঠিক আছে, তো এখানে মেন কম্পোনেন্ট গুলো কি কি আসে? ফার্স্ট আছে ওয়ার্কপিস, সেকেন্ড হচ্ছে চিপস, আর মেশিন অ্যান্ড কাটিং টুলস। তো ওয়ার্কপিস বলতে কি, যেটার ওপরে মানে যেটাকে কাটিং করা হচ্ছে বা মেটাল কাটিংটা যেটা করা হচ্ছে সেটা। মেশিনিং আর কাটিং টুলসটা কি, যেটা দিয়ে এই মেশিনিং প্রসেসটা করা হয়, যে টুলটা ইউজ করা হয় সেটা হচ্ছে তোর মেশিন অ্যান্ড কাটিং টুলস। আর যে এক্সেস মেটেরিয়াল যেটাকে বের করে দেওয়া হয়, যেটা রিমুভ করা হয়, তো সেইটা হচ্ছে চিপস। যে ফর্মে বের করা হয় সেইটা হচ্ছে চিপস। এর এখানে একটা ছবি আছে যেটা অনেকটা কমপ্লিকেটেড ছবি এখনের জন্য, অ্যাটলিস্ট এটা একটা অনেক কমপ্লিকেটেড ছবি। নেক্সট স্লাইডে যাই। এখানে তো যদি প্র্যাকটিক্যালি এক সেকেন্ড জয়েন করবো, প্র্যাকটিক্যালি যদি দেখা যায় যে মেটাল কাটিং জিনিসটাকে যদি আমি প্র্যাকটিক্যালি বুঝতে চাই, তো মেটাল কাটিং অফকোর্স একটা মেটালকে কাট করাচ্ছে, বাট কাঠের ওপরে এই যে চিজেল দিয়ে এই যে ওয়ার্কটা, যেটা ছবি আছে, এটা নিশ্চয়ই সবাই দেখেছে, যেটা আগে সবাই দেখেছে যেটা। দেখেছি। হ্যাঁ, তো এইখানে দেখ, এখানে এই যে আমার কারসারটা দেখতে পাচ্ছিস, এই অ্যারোটা দেখতে পাচ্ছিস না সবাই? হ্যাঁ, তো এইখানে এইটা দেখ, এটা একটা টুল। ওকে, এখানে এই যে প্রসেসর, এটা মেটাল কাটিং প্রসেস নয়, বাট এটা একটা টুল। আর এই যে একটা উডেন যে ব্লকটা, এটা একটা ওয়ার্কপিস। ওকে, সো এই যে টুলটা, এই টুলটা এইদিকে মুভ করছে, আর মুভ করলে এই যে যেই একটা জিনিস ফর্ম হচ্ছে, এটা একটা এক্সেস মেটেরিয়াল, অবশ্যই এটা সরানো হচ্ছে। তার মানে এটা আনডিজায়ার্ড, এটা আমার দরকার নেই, তাই জন্য এটা সরানো হচ্ছে। তো মেটালের ক্ষেত্রে তখন এই ওয়ার্ক পিসটা মেটাল হবে, আর এইটা যখন কাটিং টুল হবে, তখন এইভাবে যে চিপ গুলো ফর্ম হবে, তো যেটা ফর্ম হবে সেটাকে চিপ বলা হবে। তো এই চিপটা তৈরি হয়। ওকে, সো এইটা দিয়ে অনেকটা ভালোভাবে বোঝা যায় যে মানে প্র্যাকটিক্যালি জিনিসটা কি হয় মেটাল কাটিং এর ক্ষেত্রে। তো বেসিক্যালি এটা কনভেনশনালের ক্ষেত্রেই এভাবে হয়, নন কনভেনশনালের ক্ষেত্রে একটু অন্যভাবে হয়। ঠিক আছে, সেটা আমরা পরে আসবো, আজকে বা আগের কোনো সেমিনারে সেগুলো আসবো। বাট মেনলি যদি দেখা যায়, তো এই জিনিসটাই হয় মেটাল কাটিং এর কনভেনশনাল মেশিনিং এর ক্ষেত্রেও এই জিনিসটাই দেখা যায়। পরের স্লাইড এখানে এখানে এক সেকেন্ড, একটু শেয়ারিংটা অফ করছি আমি।
দেখতে পাচ্ছিস সবাই? হ্যালো? আচ্ছা, আমি চাই না ওখানে একটু ভিডিওটা অন করলে কি আসছে, বাট এখানে কয়েকটা ভিডিও আছে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি চালাচ্ছি, এটা দেখ। এটা একটা পেন্সিলকে কাট করা হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু দেখ। এখানে এই যে পেন্সিলটাকে কাট করা হচ্ছে, তো এই যে পেন্সিলটাকে একটা একটা মোশন দেওয়া হচ্ছে। পেন্সিলটাকে একটা, যখন পেন্সিল আমরা শার্পনার যখন ইউজ করি, তখন আমরা শার্পনারটাকে, মানে ইন জেনারেল শার্পনারটাকে আমরা ফিক্সড রাখি, পেন্সিলটাকে একটা রোটেটিং মোশন দিতে থাকি। তো তার জন্য কি হয়, এই যে জায়গাটা, যেটা ধারালো জায়গাটা থাকে, যেটাকে মেটাল কাটিং এর ক্ষেত্রে কাটিং এজ বলি আমরা, যেটা দিয়ে কাটিংটা হয়, তো ওখানে এইভাবে পেন্সিলটা যখন ঘোরে, তো এখানে এই যে আমাদের যে আনডিজায়ার্ড যে জিনিসটা, সেটা বেরোতে থাকে। এই যে কাট পেন্সিলের যেটা আমাদের উডেন যে জিনিসটা হয়, তো সেটা বেরোতে থাকে। তো মেটাল কাটিং এর ক্ষেত্রে এটাকেই চিপ বলা হয় বেসিক্যালি। তো এই সেম জিনিস এটা উডের ক্ষেত্রে হচ্ছে। এবার এটাই যখন মেটালের ক্ষেত্রে হবে, এখানে আরেকটা ভিডিও আছে, সেটা দেখলে বুঝতে পারবে। এই যে এইখানে যেটা হচ্ছে, এইটা ভালো করে দেখ। বেসিক্যালি এটাই মেটাল কাটিং। দেখ এইখানে এই যে জিনিসটা আসছে, এটা হচ্ছে একটা মেশিন টুল, আর এটা হচ্ছে একটা ওয়ার্ক পিস, যেখান থেকে এই মেশিন টুলটা এইদিকে একটা কোনো ভেলোসিটি নিয়ে আসছে, আর তাই জন্য এই যে আনডিজায়ার্ড প্রোডাক্টটা, সেটা এখানে অ্যাজ আ ফর্ম অফ চিপ এটা বেরিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এই প্রসেসটাই হয় মেটাল কাটিং এর ক্ষেত্রে নন কনভেনশনালে। এটা বুঝতে পারলি এটা? হ্যাঁ। এবার এইটা একটা যদি ডায়াগ্রামের হিসেবে দেখা যায়, একটা মেটাল কাটিংটাকে যদি ডায়াগ্রাম হিসেবে দেখা যায়, তো জিনিসটা এটা। তো এখানে কিরকম জিনিসটা হচ্ছে, একটু একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা কর। সেটা হচ্ছে এখানে একটা টুল, এটা একটা টুল আছে। তো এটা 2D ফর্মে দেখানো হচ্ছে। অফকোর্স একটা মেশিন যখন একটা টুল যখন একটা ওয়ার্ক পিস যখন, সেটা একটা 3D, বাট এটাকে 2D তে দেখানো হচ্ছে। তো বেসিক্যালি এটা হচ্ছে টুলের যে শার্প এজ, যেটা সেইটা, এটা হচ্ছে শার্প এজ, যেটা এখানে পয়েন্টের মতো দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা পয়েন্ট নয়, এটা এইভাবে হয়তো আছে, এইভাবে সাইড ওয়াইজ আছে। তো এখানে যে হ্যাঁ, কিছু বললি? হ্যালো? লাইন তো ওটা। হ্যাঁ, ওটা একটা লাইনের মতো। ওটা লাইন তো। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ভেলোসিটি ভি যেটা আছে, ভেলোসিটি একটা ভি দিচ্ছি। তো তাই জন্য কি হবে, টুলটা এই দিকে যেতে থাকবে, রাইট টু লেফট যেতে থাকবে। তো একটা আনডিজায়ার্ড যতটা আমার প্রোডাক্ট দরকার নেই, এটা আগে থেকে সেট করা থাকে যে কতটা আমার প্রোডাক্টটা দরকার নেই, তো সেটা আমরা আগে ঠিক করলাম। করার পরে যখন ভেলোসিটিটা যাবে, তো এই ধারালো কাটিং এজের জন্য এটা শার্প হয় খুব, তো তাই জন্য এটা চিপ ফর্ম হয়ে বেরিয়ে যাবে। চিপটা কিভাবে হতে থাকে, চিপটা এইভাবে উপরের দিকে উঠতে থাকে। এই যে এখানে চিপ, এইটা হচ্ছে চিপ, এই যে জিনিসটা যেটা উঠছে উপরের দিকে, এটা হচ্ছে চিপ। এবার এখানে অনেকগুলো জিনিস আছে, শিয়ার অ্যাঙ্গেল, রেক অ্যাঙ্গেল, অনেক কিছু আছে। তো এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। এখানে একটা জিনিস আছে, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। তো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা কেন দেওয়া হয়? তো বেসিক্যালি টুলটা হচ্ছে একটা মেটাল, আর যে ওয়ার্ক পিসের উপরে তুই কাজ করছিস সেটা একটা মেটাল। তো যদি দুটো জিনিস কাটিং করার সময় যদি দুটো এক কন্টাক্টে থাকে, মানে পুরো বডি যদি কন্টাক্টে থাকে, তাহলে ফার্স্ট মেটালটার দুটো মেটালের মধ্যে রাবিং হবে। তো রাব যখন হবে, সেখানে ফ্রিকশন তৈরি হবে, হিট জেনারেট হবে। তো টুলের যে ডিউরেবিলিটি, ওটাও কমে যাবে। আর তোর ওয়ার্ক পিস যেটা আছে, সেখানে হয়তো খুব যে ভালো যে ফিনিশ যেটা হতো, হয়তো একটা যে ফাইন ফিনিশ হতো, সেটা হবে না, ঠিক আছে, রাফ থেকে যাবে। তো তাই জন্য কিছুটা অ্যাঙ্গেল সেখানে ছেড়ে দেওয়া হয়, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, যেটা হ্যাঁ, তো ওইটা ছেড়ে দেয় যাতে হিট জেনারেট না হয় কিংবা ফ্রিকশন না হয়। যে টুল রাফ কেন ফিনিশ হবে? কারণ টুল আর ওয়ার্ক পিস দুটোই মেটাল, তো দুটো মেটালের মধ্যে যদি তোর ঘর্ষণ হয়, তো সেক্ষেত্রে তুই আগে থেকে অ্যাজিউম করতে পারবি না যে কিভাবে, মানে সেটা তোর যেটা চাইছিস তুই সেটা হবে না, না, কারণ দুটোর মধ্যে একটা ফ্রিকশন হচ্ছে। তো সেক্ষেত্রে ও হতে পারে, আচ্ছা, কারণ হ্যাঁ। দুটো টুলের মেটেরিয়ালও আলাদা, টুলের মেটেরিয়াল ওয়ার্ক পিসের মেটেরিয়ালও আলাদা। তো সো বুঝতে পারছি। তো তাই জন্য এখানে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা ছেড়ে রাখা হয়। এরপরে এখানে মেশিনিং যে প্রসেস বা মেটাল কাটিং প্রসেস, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কনভেনশনাল মেশিনিং, আর একটা হচ্ছে নন কনভেনশনাল মেশিনিং। তো কনভেনশনাল মেশিনিং এ কি হয়, যেখানে অনলি মেকানিক্যাল এনার্জি ইউজ করা হয়। আর নন কনভেনশনাল বলতে কি, যেখানে মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, চারটে এনার্জি ইউজ করা হয়। তো
একটা কথা বলি যে আমরা ঘরে দেখেছি না অনেক ড্রিল করা হয়, আমাদের ঘরে ড্রিল করা হয়। তো এই যে ড্রিলটা এটা কি ধরনের মেশিনিং হতে পারে? কনভেনশনাল। হ্যাঁ, কনভেনশনাল মেশিন। হুম। এবার কনভেনশনাল মেশিনের কিন্তু কিছু ওর মধ্যে তো ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করা হয় ড্রিলে। কিন্তু সামনের দিকে যখন যে ভেলোসিটিতে যেটা এগোচ্ছে, যেটা ভি ভেলোসিটি, ধর যেটা আমি এখানে দেখালাম, যেটা ভেলোসিটি, এখানে যে ভেলোসিটিটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা মানে নিজেদের দেখি ড্রিলিং করার সময় কিন্তু আমরা হাত দিয়ে ঠেলতে থাকি, যে ভি ভেলোসিটি যেটার জন্য টুলটা এগোতে থাকে সেটা কিন্তু মানে ইয়েই হয়, আমাদের মেকানিক্যাল এনার্জি হয় যেটা। হ্যাঁ। হুম হুম হুম। ফোর্সটা হচ্ছে না। হ্যাঁ, এবার হচ্ছে কনভেনশনাল মেশিনিং সিঙ্গেল পয়েন্ট মেশিনিং, ডাবল পয়েন্ট মেশিনিং, মাল্টি পয়েন্ট মেশিনিং হয়। এবার এইটার মধ্যে দিয়ে বল ড্রিলিংটা কোন টাইপের মেশিনিং হতে পারে? তো মাল্টিপল পয়েন্ট ডবল পয়েন্ট। হ্যাঁ, তো এই যে তোর ড্রিলিংটা ডবল পয়েন্ট মেশিনিং হয়, ঠিক আছে? তো ড্রিলিংটা অ্যাকচুয়ালি ডবল পয়েন্ট মেশিনিং হয়। এখানে দুটো অ্যাকচুয়ালি কাটিং এজ থাকে, দেখতে গেলে এখানে দুটো কাটিং এজ থাকে ড্রিলিং এর ক্ষেত্রে। তো এইটা ডবল পয়েন্ট মেশিনিং হয়। আর বল এই যে আমরা এমনি ধর সিজার যেটা হয়, সিজার এমনি যে দেখিস, তো সিজারটা কি টাইপের মেশিনিং হতে পারে? মাল্টি ডবল পয়েন্ট এটাও। সিজার, হ্যাঁ, সিজারেরও দুটোই কাটিং এজ থাকে। যে এজ, যে কাটিং এজ থাকে সেটা কিন্তু সিজারের ক্ষেত্রেও দুটোই থাকে। সেম নেল কাটার ধর যদি ধরি, তো সেখানেও দুটোই কাটিং এজ থাকে। আর একবার এক্সপ্লেন করবি যে সিঙ্গেল পয়েন্ট, ডাবল পয়েন্ট আর মাল্টিপল পয়েন্টের ডেফিনেশন উইথ এক্সাম্পল? সিঙ্গেল পয়েন্ট মেশিনিং হচ্ছে যেখানে তোর কাটিং এজ একটা থাকবে। ওকে, সিঙ্গেল পয়েন্ট হচ্ছে যেখানে কাটিং এজ একটা থাকবে। ডাবল পয়েন্ট মানে আচ্ছা। যেখানে দুটো থাকবে। আর মাল্টিপল পয়েন্ট মেশিনিং মানে হচ্ছে কাটিং এজ অনেক বেশি থাকবে। আচ্ছা। তো ডবল পয়েন্টের ক্ষেত্রে কমন এক্সাম্পল আছে এইগুলো যেগুলো বললাম আমি, সিজার, থর, ড্রিলিং বল, এগুলো। মিলিং যে সিঙ্গেল পয়েন্ট? সিঙ্গেল পয়েন্টের হচ্ছে তোর টার্নিং, বোরিং, এইগুলো হচ্ছে তোর সিঙ্গেল পয়েন্ট মেশিনিং। এবার আচ্ছা ওগুলো ছবিগুলো অ্যাড করিনি, ওগুলো ছবিগুলো তুই সার্চ করলে পেয়ে যাবি। ওকে। আচ্ছা। আর তোর মাল্টি পয়েন্ট মেশিনিং আসে মিলিং আসে, গ্রাইন্ডিং আসে। তো এই জিনিসগুলো তোর মাল্টি পয়েন্টে আসে, ঠিক আছে? হ্যাঁ। কেউ কিছু বলছিলে? হ্যাঁ, বলছিলাম মাল্টি পয়েন্টের মধ্যে হ্যাকসো। হ্যাঁ, ওটা হয়, ব্রোচিং হয়, হনিং হয়, তো এগুলো সব মাল্টিপল পয়েন্ট মেশিনিং এ হয়। এবার তারপরে আরেকটা আছে নন কনভেনশনাল মেশিনিং, যেটা বললাম এখানে মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল সব ধরনের এনার্জি ইউজ হতে পারে। তো নন কনভেনশনাল মেশিনিং অনেক আছে, ঠিক আছে? তো তার মধ্যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে: কেমিক্যাল মেশিনিং, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, ইলেকট্রোকেমিক্যাল গ্রাইন্ডিং, ইসিজি বলে, ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং ইডিএম, ওয়্যার ইডিএম, লেজার বিম মেশিনিং, ইলেকট্রন বিম মেশিনিং, ওয়াটার জেট মেশিনিং, অ্যাব্রেসিভ ওয়াটার জেট মেশিনিং, আর অ্যাব্রেসিভ জেট মেশিনিং, যেটা পরে কিছু এক্সপ্লেন করা আছে। তো প্রথমে কনভেনশনাল মেশিনিং এ দেখ, এখানে কনভেনশনাল মেশিনিং দুভাগে হয়, একটা হচ্ছে অর্থোগোনাল মেশিনিং আর একটা হচ্ছে অবলিক মেশিনিং। এবার অর্থোগোনাল মেশিনিংটা কি? যখন যে আমি বললাম যে ওয়ার্ক পিসটা ধর স্থির আছে, ওয়ার্ক পিসটা ধর একটা জায়গায় স্থির আছে, আর তো টুলটা এগোচ্ছে, কিংবা টুল স্থির আছে, তোর ওয়ার্ক পিস এগোচ্ছে, যেটাই হোক। তো এদের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি আছে, এই রিলেটিভ ভেলোসিটি ওয়ার্ক পিস আর টুলের মধ্যে যদি পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার টু কাটিং, দেন সেটা অর্থোগোনাল মেশিনিং হবে। আর যদি এটা পারপেন্ডিকুলার না হয় তাহলে সেটা অবলিক মেশিনিং হবে। এইখানে একটা দেখ, এই ছবিটা দেখ, এইখানে দেখ, এই যে এইখানে এইটা হচ্ছে তোর কাট টুল, এইটা হচ্ছে তোর টুল। টুলটা এইভাবে এদিকে আসছে, এইভাবে এদিকে আসছে, আর কাটিং এজটা কিরকম আছে, এরকম। তো বেসিক্যালি এটা পারপেন্ডিকুলার লাইন হচ্ছে। আর এইটার ক্ষেত্রে দেখ, এটা দেখ একটু অ্যাঙ্গেল করে আছে। অ্যাঙ্গেল করে থাকার জন্য কি হচ্ছে, এটা পারপেন্ডিকুলার থাকছে না। তো বল যে দুটোর মধ্যে পার্থক্য কি হয়ে যাবে যদি আমি একটা অর্থোগোনাল ভাবে আনি কাটিংটাকে, আর একটা অবলিক ভাবে আনি? দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি হবে একদম প্রাইমারি ভাবে দেখতে গেলে? না, দুটোই দুটোই কাটিং প্রসেস। আমি বলছি যে ধর এই যে সেকেন্ড প্রসেসে ফ্রিকশনটা হয়তো কম লাগবে। প্লেন হবে না। না, আমি বলতে চাইছি যে এই যে চিপ যেটা ফর্ম হচ্ছে, ঠিক আছে, এটার ক্ষেত্রে কি চেঞ্জ দেখা যাবে বল, মানে দুটোর ক্ষেত্রে কি আলাদা দেখা যাবে?
অসমান হবে না, কারণ অসমান নয়, ব্যাপারটা হচ্ছে চিপটা টেরা ভাবে পড়বে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই সাইড দিয়ে পড়ে যাবে। সেটাই। তো অর্থোগোনাল মেশিনের ক্ষেত্রে দেখ, একটা পারপেন্ডিকুলার একটা লাইন আসছে, একটু জাস্ট একটু ভিজুয়ালাইজ করে দেখ, ঠিক আছে? একটা এইখানে দেখ, এখানে একটা পরে একটা ভিডিও আছে সেটা দেখাচ্ছি। এখানে একটা টুলটা এইভাবে ধর আসছে পারপেন্ডিকুলার। তো একবার ভেবে দেখ, যখন তোর পারপেন্ডিকুলার ভাবে যখন কাটটা হচ্ছে, তখন চিপটা এই টুল বরাবর উপরের দিকে উঠতে থাকবে, ঠিক আছে? এই টুল বরাবর উপরের দিকে উঠতে থাকবে, অন্য কোনো দিকে যাবে না। কিন্তু যখন এটা একটু অ্যাঙ্গেল করে আসছে, তখন হ্যাঁ, তখন এটা কি হবে, চিপটা এইভাবে বেরোবে। আমার তোর এই অ্যারোটা দেখতে পাচ্ছিস তো, এইভাবে বেরোবে। হ্যাঁ, তো এইভাবে কি হবে, আউট অফ দ্য প্লেন চলে আসবে। তো তাই জন্য কি হয়, অবলিক কাটিংটাকে 2D বলা হয়। 2D বলা হয় কারণ চিপটা এই প্লেনেই থাকে, এই প্লেন থেকে বাইরে যায় না। ওকে, তো তাই জন্য এটাকে 2D বলা হয়। আর অবলিক কাটিং এর ক্ষেত্রে কি হয়, এই চিপটা বাইরের দিকে চলে আসে। তো ধর আমি যদি এখানে এক্স আর ওয়াই ধরতাম, এটাকে যদি আমি এক্স আর ওয়াই ধরতাম, তাহলে এক্স ওয়াই থেকে জেড প্লেনের দিকে চলে আসছে চিপটা। তো এক্স ওয়াই জেড যখন থাকে, আমরা সেটা কি বলি, 3D বলি, 3D প্লেন। তো তাই জন্য অবলিক কাটিংটাকে 3D কাটিং বলা হয়, ঠিক আছে? তো এখানে একটা ভিডিও আছে, দেখ এক সেকেন্ড, ভিডিওটা এই দেখ। দেখ একটা, এটা হচ্ছে টুল। ওকে, এটা টুল, এইটা হচ্ছে কাটিং এজ। কাটিং এজটা বুঝতে পারছিস কোনটা? এটা হচ্ছে কাটিং এজ, আর এইটা হচ্ছে ওয়ার্ক পিস। ওকে, তো এবার এটা আসছে, এই দেখ। এইবার এই যে চিপটা এইভাবে ফর্ম হচ্ছে, এইভাবে চিপটা ফর্ম হয়ে যাচ্ছে। বাকিটা দেখ, চিপটা সেম ভাবে ফর্ম হচ্ছে। হুম হুম হুম, এইভাবে দেখ। হ্যাঁ, এইখানে দেখ একটু, এই যে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, যেটাকে রিলিফ অ্যাঙ্গেলও বলে, তো সেইটা দেখ একটু এখানে ছাড়া আছে। তা বুঝতে পারলি ব্যাপারটা কিরকম আসে? হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম। এবার এই যে তোর মেশিনিং যে প্রসেসটা হয়, এইটা হচ্ছে বেসিক, যে অর্থোগোনাল আর অবলিক মেশিনিং, অবলিক কাটিং এর মধ্যে এটাই বেসিক। এইবার যে আমরা যে টুল গুলো ইউজ করি, ঠিক আছে, টুলের অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক কিছু আছে। তো সেগুলো শাহিন এক্সপ্লেন করছে, ঠিক আছে? তো শাহিন এরপর একটা এক্সপ্লেন করে একটু। Good evening to all. I am Seksan Ali from second year mechanical engineering. Now I am going to discuss about other things. Next slide is up. Hello. তো functions of machine tools. তো প্রথমে আমি জানতে চাইবো যে মেশিনের ডেফিনেশন কি হতে পারে, মেশিন টুলস এর আগে মেশিনের ডেফিনেশন কি হতে পারে? Which converts energy from one form to another or do some work actually. For example, IC engine. আচ্ছা, যেটা বললো কমল, যেটা বললো সেটা একদমই ঠিক, যে মেশিনের যে ডেফিনেশনটা দিল, ঠিক আছে। এই মুহূর্তে আমার একটা মানে খুব ফেমাস মানে ডায়লগ মনে পড়ে গেল, সেটা আমি বলছি, যে 3 इडियट्स সিনেমার, যে हर वो चीज जो इंसान का काम आसान करे वही মেশিন है। ঠিক আছে, তো সেটা হচ্ছে মেশিন। এবার মেশিন টুলস কি, মেশিন টুলসও সেই মেশিনের, হ্যাঁ কেউ কিছু বলছিস? না না, হ্যাঁ, তো মেশিন টুলসও সেই মেশিনের আন্ডারেই পড়বে, যে মেশিন টুলস গুলো আমাদের কাজগুলো খুব সহজে, আর যেমন এখানে আমরা যখন মেটাল কাটিং নিয়ে পড়ছি বা মেশিনিং নিয়ে পড়ছি, সেটার মেন উদ্দেশ্যটা কি? ম্যাটেরিয়াল রিমুভাল, একদম ঠিকঠাক ভাবে ম্যাটেরিয়াল রিমুভাল, চিপ ফরমেশন। ম্যাটেরিয়ালটা আমরা কতটা পাবো, মানে কতটা নষ্ট না হয়ে পাবো, কতটা কি পাবো, সেটাই তো আমাদের মেটাল কাটিং আর মেশিনিং এর মূল উদ্দেশ্য। তো হ্যাঁ, তো মেশিন টুলস কি কি আমাদের মানে অ্যাডভান্টেজেস কি, মেশিন টুলস গুলো ইউজ করার অ্যাডভান্টেজেস কি কি হতে পারে?
সাশ্রয়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সবার প্রথমে আমরা ঠিকঠাক শেপটা দিতে পারবো, এটা দরকার হ্যাঁ। অ্যাকুরেসি। মেটেরিয়ালে। ইয়েস, অ্যাকিউরেসি, ইয়েস। তো হ্যাঁ। এবার ফাংশনস অফ মেশিন টুলের ফাংশন কি, মেশিনিং এ মেশিন টুলস এর ফাংশন কি? মেশিন টুলস গুলো আমাদেরকে কি করবে? যে ফার্ম, এখানে যেমন লেখা আছে একটা পয়েন্ট দেখ, ফার্মলি হোল্ডিং দ্য ব্যাক অ্যান্ড দ্য টুল, মানে আমরা যে অন্য টুলগুলোকে ধরবো বা আমরা ঠিকঠাক ভাবে ইউজ করব, সেটার জন্য আমাদের কিছু একটা সাহায্য নিতে হবে। ঠিক রেফারেন্স ফ্রেম যেমন ভাবে আমরা রেফারেন্স ফ্রেমের সাহায্য নিই, সেটাই হচ্ছে এক কথায় সেটাই হচ্ছে মেশিন টুলের কাজ। ওকে, নেক্সট স্লাইডে যা, নেক্সট স্লাইডে। হ্যাঁ, এটা একটু আর একবার বলবি রেফারেন্স প্লেনের ব্যাপারটা, মানে বলবে। রেফারেন্স প্লেন না, রেফারেন্স ফ্রেম। মানে রেফারেন্স ফ্রেম হচ্ছে, আমরা যেমন ফিজিক্সে পড়েছিলাম যে অন্য কোনো কিছুর একটা সাহায্য নিয়ে, মানে একটা রেল গাড়ি ছুটছে বাইরে, আর আমরা দেখতে পাচ্ছি যে পাশ দিয়ে গাছগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আদৌ কি সেটা হয়? কিন্তু সেটা রেফারেন্স ফ্রেম ধরে নেওয়া হয়। হ্যাঁ, Got it, সেইটাই আর কি, মানে Relative. উইথ রেসপেক্ট টু। উইথ রেসপেক্ট টু, ইয়েস। Yes. ওকে, অ্যান্ড এবার আমরা বলবো যে ক্লাসিফিকেশনস অফ মেশিন টুলস। ওকে, মেশিন টুলসকে মানে কি ভাবে আমরা বার করতে পারি, মানে কি ভাবে মেশিন টুলস আর কাটিং টুলস কি একই না আলাদা? কাইন্ড অফ হ্যাঁ, কাইন্ড অফ, Cutting tool is a part of machine tool. ইয়েস, ওই তো বললাম কাইন্ড অফ, পুরোটা না, মেশিন টুলসটাই কাটিং টুলস না। ইয়েস, তো আমরা এখন মেশিন টুলস এর ক্লাসিফিকেশনস গুলো জানবো, কি ভাবে হতে পারে মেশিন টুলস এর ক্লাসিফিকেশন। সেটা হচ্ছে ডাইরেকশন অফ মেজর অ্যাক্সিস, না হরাইজন্টাল, ভার্টিক্যাল, ইনক্লাইন্ড, ইউজের পারপাসে হতে পারে, অটোমেশন। আচ্ছা শাহিন, হ্যাঁ, শাহিন, আমি রাহুলের ডাউট ছিল, ওটা আমি ক্লিয়ার করে দিই। দেখ, মেশিন টুল আর কাটিং টুল একটু আলাদা জিনিস। আমাকে বল, ড্রিল মেশিন এটা মেশিন টুল ইয়া কাটিং টুল? এটা মেশিন টুল। হ্যাঁ, কিন্তু ড্রিল বিট ইজ দ্য কাটিং টুল। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। লাইক সিজার, পেয়ার অফ সিজার্স, ওর মধ্যে যে পুরোটা আমরা বলবো মেশিন টুল, বাট যেখানে ধারটা আছে দ্যাট ইজ দ্য কাটিং টুল। শার্পনারের মধ্যে ব্লেড ইজ দ্য কাটিং টুল, দ্য ফুল ইজ দ্য মেশিন টুল। সিমিলারলি আমাদের যে লেথ মেশিন ইজ আ মেশিন টুল অ্যান্ড দ্য কাটিং টুল ইজ দ্য ব্লেড উইচ উই কিপ, যারা লেথ মেশিন দেখেছিস। ঠিক আছে, ওকে। না সাইন কন্টিনিউ। ইয়েস, আর কিভাবে হতে পারে মেশিন টুলস এর ক্লাসিফিকেশন? ডিগ্রি অফ অটোমেশন, সাইজের মাধ্যমে হতে পারে, বিভিন্ন রকম ভাবে হতে পারে এই মেশিন টুলস এর ক্লাসিফিকেশন। তো অ্যাকর্ডিং টু স্পিন্ডেল হতে পারে, অনেক রকম ভাবে হতে পারে। নেক্সট স্লাইডে যা অনিক। হ্যাঁ, যেমন এখানে দেখ, ব্ল্যাঙ্ক টাইপে হতে পারে, প্রেসিশন, যেগুলো এখানে দেওয়া আছে আর কি। নাম্বার অফ স্পিন্ডেলস, হোয়াট ইজ স্পিন্ডেল কি কেউ জানিস? স্পিন্ডেল কি? স্পিন্ডল Kind of which sharp, holds the job. small shaft. হ্যাঁ, আর একটু মানে সহজ ভাবে বলতে গেলে একটা স্ক্রু আমরা ইউজ করি, স্ক্রুতে যে মানে প্যাঁচটা যেটা থাকে, দ্যাট ইজ এ স্পিন্ডেল। ওকে, তো সেই স্পিন্ডেল অনুসারে কিভাবে মেশিন টুলস কিভাবে হতে পারে? একটা হচ্ছে সিঙ্গেল স্পিন্ডেল, যেগুলো সেন্টার লেদ, এই সমস্তগুলোতে সেন্টার লেদ, মিলিং মেশিনস এগুলোতে ইউজ করা হয়। আর একটা হচ্ছে মাল্টি স্পিন্ডেল, যেগুলো হচ্ছে ড্রিলিং মেশিনে ইউজ করা হয়, সেগুলো হচ্ছে মাল্টি স্পিন্ডেল। অনেকগুলো প্যাঁচ থাকে না ড্রিলিং মেশিনে, বাড়িতে যখন কোনো কাঠের কাজ কিংবা দেওয়ালে ফুটো করা বা কিছু, তখন ড্রিলিং মেশিনে অনেকগুলো প্যাঁচ থাকে না, স্পিন্ডেল। হ্যাঁ, অটোমেশন এর আগে একটা বলেছিলাম, ডিগ্রি অফ অটোমেশন। আর স্পিন্ডল মানে কি ওইটাই? স্পিন্ডল মানে তো যেখানটা ধরে থাকে টুলটা, ড্রিল মেশিনে যেটা টুলটা, কাটিং টুলটা ধরে থাকে, ড্রিল বিটটা যেটা ধরে থাকে।
ওইটাকে তো ওটাকে আমরা জিগস এন্ড ফিক্সচার বলি। স্পিন্ডল আমাদের হয় একটা ড্রিল বিট, যেটা হয় ড্রিল বিট আমাদের রোটেট করে, ঠিক আছে। সো হ্যাঁ। যে রোটেটিং অ্যাক্সেসটা করে, ইট ইজ অ্যাবাউট থ্রেডস, মানে রোটেটিং বিটটা, মানে স্পিন্ডলের ড্রিল বিটটা আমাদের একটা অ্যাক্সেসে রোটেট করে। সো দ্য রোটেটিং ডিরেকশন, যদি একদম প্রিসাইসলি বলি, যেই অ্যাক্সেসে রোটেট করে সেটাকে আমরা স্পিন্ডল বলবো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সো এটাকে ইজিলি বোঝাবার জন্য যে থ্রেডস এর অ্যাক্রস রোটেশনটা, ঠিক আছে। যেমন লেথ যখন হয়, একটা লেথটা যখন মুভমেন্ট করে, আমাদের টুলটা মুভ করবে, ওটা একটা তোর রডের উপরে মুভ করে, আর রডের উপরে তোর দেওয়া থাকে, থ্রেডস দেওয়া থাকে, তাকে আমরা ক্যালকুলেটেড ভাবে মুভ করাতে পারি। ওকে ওকে। ক্লিয়ার? হ্যাঁ। Yes. And আচ্ছা, সিঙ্গেল স্পিন্ডল আর মাল্টিপল স্পিন্ডলটা বুঝলাম না, একবার বোঝাবি? দেখ, মাল্টিপল স্পিন্ডল কোনগুলোতে, আমি যেমন বললাম হচ্ছে ড্রিলিং মেশিন যেগুলো বাড়িতে নিশ্চয়ই দেখেছিস, যখন কোনো কাঠের কাজ হয় বা কোনো কিছু মানে তোর কোনো, ওয়্যারিং করে দেওয়ালে ওয়্যারিং। হ্যাঁ ড্রিল মেশিন দেখিস নি? ড্রিল মেশিন দেখিস নি? হ্যাঁ দেখেছি। হ্যাঁ স্পিন্ডল থাকে না, অনেকগুলো প্যাচ থাকে না? হ্যাঁ, ওটাই বলছি মাল্টিপল স্পিন্ডল। বুঝলাম। আর তাহলে সিঙ্গেল এর এক্সাম্পল? সেন্টার লেদ মেশিনে কি করা হয়? লেদ মেশিনেও তো শেপ দেওয়া হয়, কোনো ওয়ার্ক পিসকে নিয়ে শেপ দেওয়া হয় না লেদ মেশিনে? হ্যাঁ মিলিং মেশিনেও তাই করা হয়। ওকে। আর হয় একটা অনুসারে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কনফিগারেশন। ওকে, নেক্সট স্লাইড। তো এখানে কিছু মেশিনিং টুলসের স্পেসিফিকেশন দেওয়া আছে, যেগুলো এইমাত্র বলছিলাম। সেন্টার লেদ কোনটা, সেপার, ড্রিলিং মেশিন আর মিলিং মেশিন, সেগুলোর হ্যাঁ বল। অনেক ছবিটা দেখা, নিচে দাঁড়া, ছবিও আছে। এই যে দেখ, সেপার মানে কোনো ওয়ার্ক পিস নিয়ে আমরা কাজ করছি, সেই ওয়ার্ক পিসটাকে একটা নির্দিষ্ট শেপ দেবো, সেটার জন্য হচ্ছে সেপার। সেন্টার লেদেরও প্রায় একই কাজ। ড্রিলিং মেশিন তো বললাম, ড্রিলিং মেশিন কি কাজ করে। আর ড্রিলিং আর মিলিং মেশিন, হ্যালো, হ্যাঁ, তো সেপারের কাজটা বুঝতে পারলি? সেপার কি কাজ করে? ওকে, নেক্সট। হ্যাঁ, এবার আমরা আসবো নন কনভেনশনাল মেশিনিং এর কিছু ব্যাপার নিয়ে বলতে। নেক্সট স্লাইডে যা। হ্যাঁ, তো নন কনভেনশনাল মেশিনিং এর মধ্যে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউএসএম বা আল্ট্রাসনিক মেশিনিং। তো আল্ট্রাসনিক এই ওয়ার্ডটা শোনার পর কারোর মাথায় কি আসছে যে আল্ট্রাসনিক মানে কি হতে পারে জিনিসটা? আল্ট্রাসনিক ওয়ার্ডটাতে ফোকাস কর সবাই, এটাতে কি হতে পারে? এটা একটা ওয়েভ, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি। ইয়েস, ফ্রিকোয়েন্সি। তো নন কনভেনশনাল মেশিনিং এর ক্ষেত্রে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পাবো, শেষে যে মানে আমাদের যে ম্যাটেরিয়ালটা পাবো বা মেটালটা পাবো, সেটার জন্য আমরা মানে আমার অনুযায়ী একটা 4টে স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে? আমরা কি টাইপের এনার্জি ইউজ করলাম, মেটাল রিমুভালের মেকানিজম, ওটার ট্রান্সফার মিডিয়া, আর ওটার এনার্জি সোর্স। তো আমরা প্রথমে ইউএসএমটাই আসি, আল্ট্রাসনিক মেশিনিং এরটা। এটাতে কি টাইপের এনার্জি ইউজ করা হয়? তো এটাতে মেকানিক্যাল মোশন আর অ্যাব্রাসিভ স্লারি ইউজ করা হয়। ওকে, আর মেকানিজম অফ মেটাল রিমুভাল, এখানে আমরা ইরোশন ইউজ করব। কি ইউজ করব? ইরোশন মানে বাংলা কি? ইরোশনের ক্ষয়। আমরা ক্ষয়ের মাধ্যমে মেটালটাকে বার করব, মানে যে পিওর মেটাল যেটা, সেটা আমরা ক্ষয়ের মাধ্যমে বার করব। এটা ট্রান্সফার মিডিয়াটা কি? হাই ভেলোসিটি পার্টিকেল। যখন ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে, হাই ভেলোসিটি পার্টিকেল সৃষ্টি হচ্ছে, সেটা। আর এনার্জি সোর্সটা কি হবে? নিউম্যাটিক বা হাইড্রোলিক প্রেসার, এইটা হবে ওর এনার্জি সোর্স। তারপর আমরা কাঙ্ক্ষিত মেটাল
মেটালটা পাবো আমাদের। নেক্সটটাই যা একটু হ্যাঁ বলছি, দাঁড়া এখানে বলছি, আসছি অ্যাব্রাসিভ, এইটা বলতে গিয়ে বলছি। না আপনি এটা একটু বড় করতে পারবি ছবিটা একটু? দেখ পিপিটিটা ফুল স্ক্রিন করে দে একবার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো এটা একটা ইউএসএম এ মানে ইউএসএম মেশিনিং এর সময় কিভাবে আমরা মানে মেটালটা কালেক্ট করব সেটার ফাংশনটা কনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে। এর আগের যে স্লাইডটা ছিল সেখানে শুধুমাত্র ওয়ার্কপিস, টুল হোল্ডার আর টুলটা নিয়েছিল। ওকে, এইটা হচ্ছে এর কনস্ট্রাকশনটা, যেটা একদম আপনি কারসারটা নিয়ে এখানে, যেটা একদম এখানে সাদা মতো গোল মতো দেখতে পাচ্ছি, যেটা হ্যাঁ এটা হচ্ছে সাপ্লায়ার। তারপর যেটা রেড কালারের সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি জেনারেটর। তারপরেরটা যেটা আছে এই যে স্কোয়ার টাইপ, এইটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ট্রান্সডিউসার। ইলেকট্রোমেকানিক্যাল ট্রান্সডিউসার আর একবার বললাম। তার লম্বালম্বি মানে নিচে যেটা এই যে ব্লু কালারের যেটা, হ্যাঁ ওটা হচ্ছে আল্ট্রাসনিক অ্যাম্প্লিটিউড ট্রান্সফরমার, যেটাকে আমরা বলি হর্ন, HORN হর্ন। ঠিক আছে, এই হর্নটাই এই আল্ট্রাসনিক মানে কি বলবো ওয়েভস গুলো তৈরি করে, মানে যে ফ্রিকোয়েন্সিটা সেটাই আল্ট্রাসনিক ওই অ্যাম্প্লিটিউড ট্রান্সফরমাররাই তৈরি করে। আর তারপর হচ্ছে এই যে একদম নিচে এই যে ওয়ার্ক পিসটা আমরা দেখতে পাচ্ছি, তার একদম ঠিক উপরটা একটা ছোট্ট মতো চৌকো মতো পিস আছে না, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে টুল হোল্ডার। আর তার নিচে যেটা ভাঙা মতো অংশ সেটা হচ্ছে টুল। আচ্ছা, এইখানে এটা হচ্ছে একদম বাঁ দিকে, এটা হচ্ছে পাম্প ব্লু কালারের, এই যে ব্লু কালার এটা পাম্প। আর একদম টুলের কাছে যেটা এই যে ফানেলের মতো মুখটা দেখতে, এটা হচ্ছে নজেল। এটা হচ্ছে নজেল, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নজেল। তো এখানে কি 10-12-এ কেউ কারোর কি জিওগ্রাফি ছিল? জিওগ্রাফির একটা কনসেপ্ট আমি বলবো এখানে, জিওগ্রাফি ছিল কি কারোর? ছিল। হ্যাঁ, অবঘর্ষ ক্ষয়, এই টার্মটার সঙ্গে কি কারোর পরিচয় আছে? অবঘর্ষ ক্ষয়, হ্যাঁ আচ্ছা। অবঘর্ষ ক্ষয় যেটাকে বলে, এই অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে এই ক্ষয়টাকেই কাজে লাগানো হয় আল্ট্রাসনিক মেশিনিং। অবঘর্ষ ক্ষয়টাকে সেখানে কি হয়, এই যে প্রথমে দেখালাম এই যে সাদা কালারের যে সাপ্লায়ারটা, এই সাপ্লায়ারটা এই যে হাই ফ্রিকোয়েন্সি জেনারেটরটা আছে, হ্যালো শুনছি। হ্যাঁ 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 একটু মাঝে মাঝে কেউ রেসপন্স করবি। হ্যাঁ, এই যে হাই ফ্রিকোয়েন্সি জেনারেটরটা আছে সেখানে ও মানে ফ্রিকোয়েন্সি সাপ্লাই করে। আর এই হাই ফ্রিকোয়েন্সি জেনারেটরটা থেকে এই যে ইলেকট্রোমেকানিক্যাল ট্রান্সডিউসার আছে সেখানে প্রায় 20 থেকে 40 কিলো হার্জ ফ্রিকোয়েন্সি সাপ্লাই হয়। এরপর কি হয়, হ্যাঁ হ্যাঁ এরপর কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সডিউসার থেকে যে ফ্রিকোয়েন্সিটা অত ফ্রিকোয়েন্সি পাঠানো হলো সেটা এনার্জিতে মানে কি বলবো ট্রান্সফর্ম হয়ে যায়। কোন এনার্জি? হ্যাঁ বলছি, ওটা একটা হ্যাঁ মানে এনার্জিতে কি বলি এটা, সরি আমার একটু বলতে ভুল হলো। ওই যে হ্যাঁ হ্যাঁ ওই হাই ফ্রিকোয়েন্সি মানে হাই যে ফ্রিকোয়েন্সিটা এনার্জি না, যে হাই ফ্রিকোয়েন্সিটা সেটা ইলেকট্রোকেমিক্যাল ওই
ইলেকট্রোমেকানিক্যাল ট্রান্সডিউসারে যায়। আর ট্রান্সডিউসারে ওখানে যাবার পর এই যে লম্বালম্বি তার নিচে যেটা হর্ন বললাম, লম্বালম্বি ওইটাতে আসে। ওইখানে এমন কিছু মেকানিজম থাকে যেটা ওই মানে খুব উচ্চ ভাইব্রেশন প্রডিউস করে। আর এই নজেল দিয়ে কিছু এই যে এখানে নজেলটা আছে, এই নজেল দিয়ে কিছু ওই বললাম অবঘর্ষ ক্ষয় করতে পারে এমন কিছু পার্টিকেল পাঠানো হয়। সো একদিকে এরকম টাইপের কিছু পার্টিকেল যাচ্ছে, তার সঙ্গে আবার ওই হর্ন দিয়ে ওরকম আল্ট্রাসনিক ভাইব্রেশন প্রডিউস হচ্ছে। তো কি হচ্ছে, একদিকে ভাইব্রেশন হচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি কিছু ওরকম কণাও যাচ্ছে একই সঙ্গে। তো সেই অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে কি হচ্ছে আর ওই ভাইব্রেশনটার মাধ্যমে কি হচ্ছে, এই যে ওয়ার্ক পিসটা যেটা এখানে ভাঙা দেখাচ্ছে, সেটা এরকম হয়তো উঁচু ছিল আগে, কিন্তু ভাইব্রেশনের দরুন আর ওই অ্যাব্রাসিভ পার্টিকেল গুলো যাবার দরুন সেগুলো আস্তে আস্তে খুলে খুলে বেরিয়ে আসতে থাকছে। তো ওইখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ম্যাটেরিয়ালটা সেটা আমরা পাচ্ছি আল্ট্রাসনিক মেশিনিং এর মাধ্যমে। বোঝাতে পারলাম? নেক্সট এরপর হচ্ছে আচ্ছা, এই মেশিনিংটা ফাস্ট হয় না স্লো হয় এই আগেরটা আল্ট্রাসনিক? হ্যাঁ, ফাস্ট হয়, ফাস্ট। নন কনভেনশনাল মেশিনিং ফাস্ট হয়। এরপর হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং। ওকে, আমি একটু জ্যাম বোর্ডটা খুলি। এক মিনিট দাঁড়া, তোরা দেখতে পাচ্ছিস কিনা বলবি, আমি তো স্ক্রিন দেখাবো। কিছু শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, মানে আঁকাটাকে একটু এক্সকিউজ করবি, মানে আঁকা তো এখানে ঠিকঠাক হবে না, মাউস দিয়ে আঁকতে পারবো না, জাস্ট বোঝানোর জন্য যতটুকু আর কি। ওকে, দেখতে পাচ্ছি না তো কিছু, মানে আঁকা কিছু আঁকা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। যাচ্ছে। কমল, দেখা যাচ্ছে। ইন্টারনেট কানেকশন তোর মানে স্লো আছে তাহলে। ও একটু বুঝি। দেখা যাচ্ছে আমি কি আঁকলাম? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আঁকাটা কেমন হলো মানে জাস্ট বোঝ তোরা। এই যে ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং,
তো আমরা কি করেছি এখানে ডব্লিউপিটার মানে হচ্ছে ওয়ার্ক পিস। শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডব্লিউপিটা হচ্ছে ওয়ার্ক পিস আর টিটা হচ্ছে টুল। ওকে, ওয়ার্ক পিসটা কিসের সঙ্গে কানেক্টেড রয়েছে? পজিটিভ টার্মিনালের সঙ্গে। পজিটিভ টার্মিনাল মানে ওটা কি, অ্যানোড না ক্যাথোড? অ্যানোড অ্যানোড, ইয়েস। আর টুলটা হচ্ছে ক্যাথোড। তো আমরা এখানে কি করব? whenever the two electrodes where anode which is connected to positive terminal and cathode which is connected to the negative terminal is immersed in an electrolyte such as NaCl, মানে NaCl এর মতো কোনো ইলেকট্রোলাইটে সেটা ডুবে থাকবে আর কি। এবং যখন ভোল্টেজটা অ্যাপ্লাই করা হবে তখন ম্যাটেরিয়াল রিমুভাল প্রসেসটা এখানে কার্যকরী হবে। এবার হচ্ছে এই ওয়ার্কপিস আর এই টুলের মধ্যে আমরা যেমন পড়েছি মানে কেমিস্ট্রিতে কতগুলো রিয়াকশন হবে, সেই রিয়াকশন গুলোর মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ম্যাটেরিয়ালটা পাবো। কিভাবে পাবো ম্যাটেরিয়ালটা? রিয়াকশন গুলোতে পরে আসছি। এইখানটাতে মানে এর মধ্যেই আর কি স্লাজ আকারে পাবো, SLUG স্লাজ ম্যাটেরিয়ালটা আমরা। না অ্যানোড মাড তো না, অ্যানোড মাড আলাদা, এটা আমরা স্লাজ আকারে পাবো। এবার সাপোজ আমি ধরলাম এটা একটা লোহার আছে, লোহার কোনো মানে ওয়ার্কপিস আছে আর পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড আছে লোহার ওয়ার্কপিসটা। এবার টুল আমরা ইউজ করছি, মেশিনিং টুল আমরা ইউজ করছি আর ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং হচ্ছে। তো এখানে কি কি রিয়াকশন ঘটবে, এখানে আমাদের অ্যানোড আর ক্যাথোডে কি কি রিয়াকশন ঘটবে যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওইটা পাবো? এবার বলি, ক্যাথোডে মানে এই যে এই ক্যাথোড থেকে ছোট ছোট অণুর আকারে হাইড্রোজেন বেরোবে, হাইড্রোজেন ক্যাথোড ক্যাথোডে বেরোবে হচ্ছে হাইড্রোজেন। যেটা H2 আকারে বেরিয়ে যাবে ক্যাথোড থেকে। ওকে, H2 আকারে বেরিয়ে যাবে মানে কি, এই টুল থেকে বেরোচ্ছে হাইড্রোজেন হয়ে, মানে এর ভেতরের যে পার্টিকেল গুলো আছে, কণাগুলো আছে, সেগুলো আস্তে আস্তে এইটার দিকে আকৃষ্ট হচ্ছে, ওয়ার্কপিসটার দিকে, ঠিক আছে। আর H2 আকারে বেরিয়ে যাবে H++ আয়নগুলো। আর এর মধ্যে যে মানে এটা তো বলেছিলাম আয়রনের ওয়ার্কপিস, Fe আয়রনের ওয়ার্কপিস। হ্যাঁ, তো এই Feটা এবার এটা আছে একটা মানে কি বলবো একটা ধাতু, Fe ধাতু একদম। Feটা আবার কি হবে, Feটা থেকে ক্ষয় শুরু হয়ে যাবে। Feটা কি আকারে ক্ষয় হবে? Fe++, Fe++ আকারে ক্ষয় শুরু হয়ে যাবে। এবার এখানে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, যেখানে তোর ইলেকট্রোলাইটিক সলিউশনটা কি, যখন ওখানে যেমন বললাম NaClটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন। এবার NaClটাও Na+Cl- এ ভাঙবে, তার সঙ্গে জল আছে ইলেকট্রোলাইট সলিউশনের মধ্যে, সেখানে Na+ আর OH- মিশে গিয়ে NOH হয়ে যাবে। এবার এখানে একটা জিনিস হচ্ছে মানে দেখার মতো, সেটা হচ্ছে উইদিন দ্য ইলেকট্রোলাইট দ্য সোডিয়াম আয়নস কম্বাইন্স উইথ হাইড্রক্সিল আয়নস, মানে যেটা বলছিলাম NaOH- হবে আর কি, and form sodium hydroxide, and ferrous ion combine with chloride ions and forms ferrous chloride। এই যে Fe++ এটা ওই Cl- এর সঙ্গে মানে Cl- আয়নকে ধরবে আর হাইড্রক্সিল আয়ন তৈরি করবে, যেটা FeCl2 আকারে পাবো আমরা। এই FeCl2টাই হচ্ছে সেই স্লাজ যেটা আমরা পেতে চাইছি। বোঝাতে পারলাম এটা কিভাবে হচ্ছে প্রসেসটা? কারোর কোনো ডাউট আছে এটাই? না মানে আমরা চাইছি তো ওয়ার্কপিস থেকে যাতে মেটাল রিমুভ হয়, তাহলে এফিসিএলটা কি জন্য চাইছি? ওই তো ওয়ার্কপিস থেকেই তো, এটা Fe একটা ওয়ার্কপিস, Fe আয়রন, ওইটার থেকে রিমুভ হবে, ওইটাই তো আমাদের ডিজায়ারেবল, তাই তো?
এফির এটা থেকে আমরা বেরোচ্ছে, আমরা মানে ওয়ার্কপিস থেকে এফি বেরোচ্ছে, এফি প্লাস প্লাস আয়ন হয়ে বেরোচ্ছে, কারণ এটা কিসের সঙ্গে কানেক্ট আছে? অ্যানোডের সঙ্গে কানেক্টেড আছে। এবার অ্যানোডের সঙ্গে কানেক্টেড আছে, এবার আমার কোশ্চেন হচ্ছে এটা যখন মাইনাস পয়েন্ট, এটার সঙ্গেও তো গিয়ে জুড়ে যেতে পারতো, কিন্তু সেটা কেন হচ্ছে না? এখানে এর সলিউশনটা, ইলেকট্রোলাইট সলিউশনটা কি আছে? NaCl আছে। সেখানে Na H2 আর H প্লাস OH মাইনাস এর মধ্যে OH এর সঙ্গে চলে যাচ্ছে, Na প্লাস OH মাইনাস, NaOH হয়ে বেরিয়ে যাচ্ছে, এবার Cl মাইনাস আয়নের সঙ্গে গিয়ে যাচ্ছে। এই FeCl2 টা নিচে স্লাজ হয়ে জমছে, FeCl2 স্লাজ হয়ে, এই স্লাজ থেকে আমরা এপিটাকে পরে কালেক্ট করে নিতে পারবো আবার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল মেশিন। ঠিক এই টাইপেরই এর সঙ্গে অনেক পরেরটা খোল। হ্যাঁ, ওটা যেমন ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং পড়লাম, তেমনি এটা হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ মেশিনিং। এই ইলেকট্রিক ডিসচার্জ মেশিনিংটাতে কি হয়, একটা মানে স্পার্ক সৃষ্টি করে, অনেক স্পার্ক সৃষ্টি করার মাধ্যমে, যেমন ওখানে ইলেকট্রোকেমিক্যাল মেশিনিংটাই দেখলাম ওই ক্যাথোড অ্যানোডের মধ্যে হয়, ঠিক কিছুটা সিমিলার প্রসেসের, কিন্তু এটা স্পার্ক সৃষ্টি করার মাধ্যমে হয়। এটার ব্যাপারে ডিটেলসে আমরা পরে জানবো, এটা ইন্ট্রোডাকশন যেহেতু, এর পরে আমরা এর ব্যাপারে ডিটেলস জানবো। নেক্সট, প্লাজমা আর্ক মেশিনিং। প্লাজমার ব্যাপারে কি কারোর কোনো ধারণা আছে? প্লাজমা the one kind of state of matter, মানে fourth state বলা হয় এটুকু। এটাই জানতে চাইছিলাম যে আমরা জানি যে পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, কিন্তু সেটা ছাড়াও যদি কোনো চতুর্থ অবস্থা থাকতে পারে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। এই প্লাজমা অবস্থা কোথায় দেখা যেতে পারে প্লাজমা অবস্থা? Stars and sun, ইয়েস, নক্ষত্রে। হ্যাঁ, এই প্লাজমা অবস্থা সেখানেই দেখা যায়। এই প্লাজমা কথাটার অর্থ কি? এই প্লাজমা মানে হচ্ছে মানে হ্যাঁ, সান্দ্র অবস্থা, মানে অর্ধ কঠিন অর্ধ তরল, পুরোটাও তরল নয় পুরোটাও কঠিন নয়, এটাকে বলা হচ্ছে প্লাজমা অবস্থা। এই প্লাজমা আর্ক কাটিং বা প্লাজমা আর্ক মেশিনিংটা মানে ট্রান্সফার মিডিয়াটা কি থাকে? আয়োনাইজড ম্যাটেরিয়াল। আর মেকানিজম অফ মেটাল রিমুভাল কি থাকে? ভেপরাইজেশন। আর এটার এনার্জিটা কি টাইপের এনার্জি, কে বলতে পারবি? প্লাজমা আর্ক মেশিনিং এর এনার্জিটা কি টাইপের? আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে থার্মো ইলেকট্রিক এনার্জি। হ্যাঁ, থার্মো ইলেকট্রিক এনার্জি। তো বুঝতে পারছিস কত টেম্পারেচার, 10,000 থেকে প্রায় 14,000 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি টেম্পারেচার, সেখানে কোনো বস্তু কি অবস্থাতে থাকতে পারে? তো সেই মানে ওই গলন্ত অবস্থাটাকে ইউজ করা হয় মেশিনিং এর জন্য, এটাই হচ্ছে প্লাজমা আর্ক মেশিনিং। তো প্লাজমা আর্ক মেশিনিং এর মানে যে তোর এক ধরনের গ্যাস ইউজ করা হয়, সেই গ্যাসটাকে মানে সেটার জন্য নির্দিষ্ট একটা গ্যাস আছে, মানে যেটার তোর হাই টেম্পারেচার, স্ফুটনাঙ্ক হাই হবে, স্ফুটনাঙ্ক, সেই রকম গ্যাস ইউজ করা হয়। and when the gas is heated to a very high temperature it gets ionized, এটা স্বাভাবিক, যখন হাই টেম্পারেচারে উত্তপ্ত করা হবে আয়োনাইজ হবে। এই আয়োনাইজড গ্যাসটাই এক কথায় হচ্ছে প্লাজমা। It is a mixture of positively charged ions, neutral atoms and electrons. And হ্যাঁ বলছি, আর material is removed by passing high velocity jet of high temperature around 10,000 to 14,000 degree centigrade. আচ্ছা, H2 আর N2 এরা হচ্ছে হাই স্ফুটনাঙ্কের গ্যাস। H2 আর N2 গ্যাস ইজ পাসড থ্রু দ্য গ্যাস চেম্বার। এখানে এই ছবিটা একটু বড় কর।
ছবিটা একটু বড় কর, আরেকটু বড় কর। হ্যাঁ, এই যে এইখানে দেখ, এই ছবিটা ভালো করে লক্ষ্য কর। এইখানে নিচের দিকে থাকে হচ্ছে ওয়ার্ক পিস, এই যে নিচেটা হচ্ছে এইটা হচ্ছে ওয়ার্ক পিস। এই ওয়ার্ক পিসের ঠিক উপরটাই, ঠিক 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 না অতটা না, এই ঠিক এইখানটু মানে একদম নিচেটুকু, ঠিক ওয়ার্ক পিসের উপরটুকু, ঠিক ওয়ার্ক পিসের উপরটা, ওয়ার্ক পিসের ঠিক ওয়ার্ক পিসের উপরটা নিয়ে যা কারসারটা, এই যে ওইটা নিচেটা, ওইটা নিচেটা, নিচেটা, হ্যাঁ নিচেটা, এইটা হচ্ছে প্লাজমা আর্ক, এইটা হচ্ছে প্লাজমা আর্ক। এই মাঝেরটা হচ্ছে যেটা যেটা এরকম পেন্সিলের মতো দেখতে খানিকটা, এই মাঝেরটা হচ্ছে ইলেকট্রোড, বাইরে পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়। আর এই যে পাশে যেটা এই ব্র্যাকেটের মতো মানে দেখতে পাচ্ছিস, এই যে ব্র্যাকেটের মতো, এটাকে কেসিং বলে। আর এই যে এইখান দিয়ে যে দুটো তীর চিহ্ন দেখানো আছে, এইখানে গ্যাস নাকি লেখা আছে, সেইখানে কি গ্যাস ইউজ করা হয়? কম্প্রেসড গ্যাস লাইক N2H2, যেগুলো স্ফুটনাঙ্ক অনেক বেশি, হাই। ওকে, তো H2 আর N2 গ্যাস গ্যাস চেম্বার থেকে হাই স্পিডে এটার মাধ্যমে পাস করা হয়। আর এখানে একটা নজেল থাকে, এই যে এই ব্র্যাকেটটার শেষটা হচ্ছে নজেল, একদম ব্র্যাকেটটার শেষটা হচ্ছে নজেল। এই নজেল আর এই ওয়ার্ক পিসটা দেখা একবার, নজেল আর ওয়ার্ক পিসটা, এই ওয়ার্ক পিস আর নজেল এটা কানেক্টেড থাকে পজিটিভ টার্মিনালের সঙ্গে। মানে এখানে তো পাওয়ার সাপ্লাইটা দেখানো নেই, এই পাওয়ার সাপ্লাইটা দেখানো থাকলে এখানে বোঝা যেত যে প্লাস মাইনাস যে পাওয়ার সাপ্লাইটা থাকে সেটার পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড থাকে। আর এটাতে মানে ডাইরেক্ট কারেন্ট ইউজ করা হয়, ডিসি। when DC supply is given, electric spark will be produced between the electrode and the nozzle. এটা আগেই বললাম এই পেন্সিলের মতোটা হচ্ছে ইলেকট্রোড। তো সেখানে একটা ইলেকট্রিক স্পার্ক সৃষ্টি হয়, যেমন মানে বাইক চালাতে গেলে সেটা স্পার্ক প্লাগের মাধ্যমে স্পার্ক সৃষ্টি করা হয় না, সেই স্পার্ক সৃষ্টি হয়ে যায়, যেইটা হচ্ছে গ্যাসটাকে আয়নাইজ করে দেয়, মানে এত তীব্র সেই স্পার্কটা। আর আর আমি আগেই কি বললাম যে গ্যাসটা যেই আয়নাইজ হলো সেটাকে কি বলে? সেটাই হচ্ছে এক কথায় প্লাজমা, মানে গ্যাস আয়নিত অবস্থায় আছে। দেন কি করা হয়? প্লাজমা ইজ ফোর্সড অন দ্য ওয়ার্কপিস থ্রু দ্য নজল। আর এই ওয়ার্কপিসের উপরে মেটাল আছে, মেটাল ইজ মেল্টেড ডিউ টু দ্য প্লাজমা আর্ক and the melted materials are removed by the high velocity of plasma, সান্দ্রতা। আর metal is removed by passing this plasma on the surface of workpiece at high velocity. আর এই যে ইলেকট্রোডটা থাকে, এই ইলেকট্রোডে কি ধাতু ইউজ করা হয়? টাংস্টেন ইউজ করা হয়। আর ইলেকট্রোডটা কানেক্টেড থাকে নেগেটিভ টার্মিনালের সঙ্গে, আর নজেল আর ওয়ার্কপিসটা কানেক্টেড থাকে পজিটিভ টার্মিনালের সঙ্গে। ওকে, তো এই প্লাজমা আর্কটা যেহেতু এটার হাই ভেলোসিটি আর মানে ফুটন্ত সান্দ্র, সেটা ওয়ার্কপিসের ম্যাটেরিয়ালের উপর যায় আর এটার মাধ্যমে মেশিনিং করা হয়, তখনই এটাকে প্লাজমা আর্ক মেশিনিং বলে। ওকে, ওকে, হ্যাঁ, এবার আর্নিক বলবে বাকিটা, লেজার বিম মেশিনিং। আমি আর্নিককে আসার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ সাহিল। তো বাকিটা আমি কন্টিনিউ করছি। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে লেজার বিম মেশিনিং। তো লেজার বিম বলতে মাথায় কি আসে ফার্স্টে তোদের? লেজার বিম মেশিনিং বললে লেজারের একটা রে। হ্যাঁ, এবার লেজার জিনিসটা কি হয় অ্যাকচুয়ালি? বেসিক্যালি লেজারটা কি হয়? আয়োনাইজ পার্টিকেল। তো লেজার একটা কি হাই ফ্রিকোয়েন্সি থাকে লেজারে। এবার লেজারে কি হয়? লেজারটা হচ্ছে এখানে দ্য সোর্স অফ এনার্জি ইজ লেজার। ওকে, তো এখানে কি হয়? এটা কখন ইউজ করা হয়? যখন আমাদের খুব প্রিসাইজ কাট দরকার হয়।
ঠিক আছে, খুব প্রিসাইজ যখন কাট দরকার হয় তখন আমরা লেজার বিম মেশিনিংটা ইউজ করি। এবার কেউ বলতে পারি যে লেজার বিম মেশিনিং এ আমি যে প্রথমে বলেছিলাম যে চিপ ফর্ম হয় কনভেনশনাল এর ক্ষেত্রে, তো এখানে চিপ ফর্ম হয়? না হবে না, হ্যাঁ, ভেপরাইজ এখানে ডাইরেক্ট এভাপোরেট হয়ে যায়, ঠিক আছে, এত বেশি হিট থাকে তো এভাপোরেট হয়ে যায়। তো এখানে একটা জাস্ট একটা এক্সাম্পলের মতো একটা ভিডিও আছে, একটু দেখ এটা দেখ, এটা লেজার বিম মেশিনিং। এটা দেখ, বুঝতে পারছিস কিভাবে মেশিনিংটা হচ্ছে? লেজার বিমটা আসছে আর এটা কাট করে দিচ্ছে। দেখ লেজার বিম মেশিনিংটা কিভাবে হচ্ছে, বুঝতে পারছিস এখানে কাটটা যে করলো, তো এটা লেজার বিম দিয়ে এই কাটটা করছে এভাবে। দেখ, এটা খুব ফাইন কাট হয়, ওকে। তো দেখ খুব, দেখ এখানে একটা দেখ, এমনি জাস্ট দেখলেই বোঝা যাচ্ছে যে কত প্রিসাইজলি কাট করেছে এটাকে। দেখ পুরোটা। স্ক্রিন শেয়ার তো হচ্ছে না নাকি? করছিস তুই স্ক্রিন শেয়ার? সব দেখা যাচ্ছে তো। পিন কর, অনেকের ওইটা পিন কর। হ্যাঁ, আমারটা পিন কর তাহলে। তাহলে মনে হয় আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আচ্ছা, প্লাজমা কাটিং এর ওরকম ভিডিও দেখানো যাবে? ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে, ওটা অ্যাড করে নিয়ে গেছে, আমি দেখছি গেছে। ওয়েট এক সেকেন্ড। সাইন, তোর কাছে যদি কোনো ভিডিও থাকে তুই লিঙ্কটা প্রোভাইড করে দিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো। গ্রুপে তখন দেখে নিস, ঠিক আছে? তো হ্যাঁ, তো দেখ এইখানে দেখ লেজার বিমটা দিয়ে কত একটা ফাইন কাট হলো। দেখ এখানে একটা প্রিসাইজ একটা যখন কাট দরকার হয় তখন এটা ইউজ করা হয়, এটা একটা হাই ফ্রিকোয়েন্সি লেজার বিম ইউজ করা হয়, আর এখানে ডিরেক্টলি ইভাপোরেট হয়ে যায়, তো কোনো চিপ ফরমেশনের ব্যাপার নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে তোর লেজার বিম মেশিনিং। তো বুঝতে পারছি লেজার বিমটা এইভাবে পড়ে ওয়ার্ক পিসের ওপরে, আর মেটেরিয়ালটা ভেপারাইজ হয়ে ইভাপোরেট হয়ে যায়, ঠিক আছে? তো এটাই লেজার বিম মেশিনিং। যদি নতুন টেকনিক, যে নিউ যে সমস্ত টেকনোলজি ইউজ হচ্ছে মেটাল কাটিং এর ক্ষেত্রে, তো লেজার বিম মেশিনিং ইজ ওয়ান অফ দেম, ওকে? লেজার বিম মেশিনিং এর অ্যাডভান্টেজেস কি? আমি বলেছি ক্লিনলিনেস অফ অপারেশন, প্রিসাইজ যেটা বলেছিলাম, তো ক্লিনলিনেস থাকে। আর এটাকে আগের যে ভিডিওটা ছিল, ওর ভিডিওটা পুরো একটা অটোমেটিক সিস্টেম ছিল না, তো ওটা একটা অটোমেটিক থাকে, ফ্লেক্সিবল থাকে, ঠিক আছে? আর মাইক্রো হোলস তৈরি করা যায়, যেহেতু লেজার একটা কি খুব খুব সূক্ষ্ম একটা বিম হয়, রাইট? খুব সূক্ষ্ম একটা বিম হয়, তো যে মাইক্রো হোলস যেগুলো সেটাও তৈরি করা যায় অ্যাকুরেসির সাথে। তো এইটা হচ্ছে এর অ্যাডভান্টেজেস। আর ডিসঅ্যাডভান্টেজেস কি হতে পারে? ইনিশিয়াল কস্টটা খুব বেশি হয় লেজারটা প্রডিউস করা, সেটাকে অটোমেটেড করা, এই জিনিসগুলোর জন্য ইনিশিয়াল কস্টটা অনেক বেশি লাগে, আর অনেকটা বেশি এনার্জি লাগে, ঠিক আছে? আর এখানে দেখ ইউজ গুলো দেখতে পাবি, যে এখানে ড্রিলিং এর ক্ষেত্রে, মেটাল কাটিং এর ক্ষেত্রে কোথায় কোথায় ইউজ হয় এখানে দেখতে পাচ্ছি। অটোমোবাইল, যেটা অবশ্যই আমাদের অটোমোবাইলটা বেশি দরকার, এছাড়া দেখ অ্যারোস্পেস, শিপ বিল্ডিং, ইলেকট্রনিক্স, মেডিকেল ইন্ডাস্ট্রিতে তো লেজার বিম মেশিনিংটা প্রচুর ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে এক সেকেন্ড, এরপরে আসছে ওয়াটার জেট মেশিনিং। ওয়াটার জেট মেশিনিংও নিউ টেকনোলজি গুলোর মধ্যে একটা, যেটা মেটাল কাটিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। তো এখানে কি করা হয়, দেখ অ্যাজ দ্য নেম সাজেস্ট, ওয়াটার জেট মেশিনিং, দ্য ফোর্স ক্রিয়েটেড বাই ওয়াটার জেট is used to remove material from the workpiece or sometimes cut the workpiece into two parts. তো ওয়াটার জেট মেশিনিং এ কি মেইনলি হয় কেউ বলতে পারবি? ওয়াটারের ভেলোসিটিটা কে কাজে লাগিয়ে কোনো কিছু কাটা হয়, ডেন্টিস্টরা ইউজ করে এটা। হ্যাঁ, খুব ওয়াটারটাকে খুব তাহলে প্রেসারাইজড করা হয়, ঠিক আছে? হ্যাঁ, প্রেসারাইজড করে ওয়াটার, হ্যাঁ, তো সেইটা হয়, সেইটাকেই বলা হয় ওয়াটার জেট মেশিনিং। তো ওয়াটার জেট মেশিনিং দিয়ে সফটওয়্যার মেটেরিয়ালস, প্লাস্টিক, ফাইবার্স, এইগুলোকে ওয়াটার জেট মেশিনিং দিয়ে কাটা যায়, ঠিক আছে? এবার যদি আমি হার্ডার মেটেরিয়ালকে কাটতে চাই,
তো সেক্ষেত্রে অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং ইউজ করা হয়। এবার অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিংটা কি? অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং মানে হচ্ছে এখানে কিছু পার্টিকেল থাকবে, ঠিক আছে, ওয়াটারের সাথে। তো যখন পার্টিকেলটা থাকবে প্রেসারাইজড ভাবে, তো তখন ওয়াটারও আছে, ওই পার্টিকেলটাও আছে। তো তখন ওই দুটো জিনিস মিলে একসাথে কাট করছে, ঠিক আছে। তো তখন হচ্ছে অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং, ঠিক আছে। এবার দেখ ওয়াটার জেট মেশিনিং এর অ্যাডভান্টেজেস কি হয়, যে কাটস ক্যান বি স্টার্টেড এট এনি লোকেশন উইথাউট নিড ফর প্রি-ড্রিলড হোলস। যে এখানে একটা ভিডিও আছে, দেখ ভিডিওটা দেখ, এখানে এটা ওয়াটার জেট মেশিনিং একটা, এখানে একটা প্রেসারাইজড ওয়াটারকেই ছাড়া হচ্ছে। এখানে একটা এই যে এই জিনিসটা যে ছাড়া হচ্ছে এটা কিন্তু একটা প্রেসারাইজড ওয়াটার, এই ওয়াটারটাকে এখানে ছাড়া হচ্ছে, আমাদের ইজিলি এ করেছে। আর এটা কি কাটা হচ্ছে সেটা বুঝতে পারছিস নিশ্চয়ই। হ্যালো হ্যাঁ। হ্যালো হুম। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস বলি যে অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং, ঠিক আছে, আমি একটা মানে বোঝার সুবিধার জন্যই বলছি, মানে অ্যাব্রাসিভটাকে অ্যাগ্রেসিভ করে বলছি আর কি। মানে বিরাট কোহলিকে সবাই চেনে, মানে বিরাট কোহলির মধ্যে এমন কি জিনিস আছে যে জিনিসটা তাকে অন্য প্লেয়ারের থেকে আলাদা করে? বিরাট কোহলির মধ্যে একটা কি আছে, অ্যাগ্রেসিভনেস আছে, মানে তার ক্রিকেট সত্তাটার সঙ্গে সঙ্গে একটা অ্যাগ্রেসিভনেস আছে। তেমনি অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং এ কি করা হয়, হাই প্রেসারাইজড ওয়াটারের সঙ্গে অ্যাগ্রেসিভনেস ওর মধ্যে যেমন, তেমন কিছু পার্টিকেল মিশিয়ে দেওয়া হয়। যেমন হচ্ছে কি কি পার্টিকেল ইউজ করা হয়, গ্রানাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড, স্যান্ড, গ্লাস বিট, এইগুলো। যেটা কি করে ওই ওয়াটার জেট মেশিনিংটাকে মানে আরেকটা ভ্যালু অ্যাড করে, মানে হার্ড ম্যাটেরিয়ালকে কাটার ক্ষেত্রে একটা ভ্যালু অ্যাড করে। বোঝাতে পারলাম? হ্যালো? Any material can be cut with water jet machining. ইয়েস, এটা হচ্ছে ওয়াটার জেট মেশিনিং সফট ম্যাটেরিয়াল। আর যখন আমি সেখানে অ্যাব্রাসিভ মানে এই সমস্ত কিছু ওয়াটার জেট, অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং এর ক্ষেত্রে এই অ্যাব্রাসিভ পার্টিকেল গুলো যখন দিচ্ছি, গ্রানাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড, স্যান্ড, গ্লাস বিটস, তখন ওর মধ্যে একটা আলাদাই মানে অ্যাগ্রেসিভনেস চলে আসছে। মানে বিরাট কোহলিকে স্লেজিং করলে যা হবে। হ্যাঁ, সেই তো এক্ষেত্রে মানে স্লেজিং ওয়ার্ড গুলো হচ্ছে অ্যাব্রাসিভ পার্টিকেল। তো যাই হোক, হ্যাঁ, তো এখানে কি হয়, আরেকটা অ্যাডভান্টেজ কি এখানে, যে নো ডিফ্লেকশন অফ দ্য রেস্ট ওয়ার্ক পিস টেক প্লেস। যে ওয়ার্ক পিস থাকে, তো যেটা আমার দরকার থাকে না তার কোনো ডিফ্লেকশন হয় না, ঠিক আছে। আর এটা কোনো হিট প্রডিউস হয় না, তো এটা একটা ভালো দিক ওয়াটার জেট মেশিনিং এর। এবার এইখানে অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং এ দেখ কি কি ও যেগুলো বললো সেগুলো আছে, তার সঙ্গে সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অ্যালয়, এইগুলো ওখানে অ্যাব্রাসিভ পার্টিকেল হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। কিন্তু এখানে এর অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং এ একটা জিনিস কি হয়, যে এটা না কাটিংটা রাফ হয়, কারণ পার্টিকেল আছে ছোট ছোট। তো ছোট ছোট পার্টিকেল গুলো ওইখানে যখন কাট করছে, তখন একটু যদি মলিকিউলার লেভেলে ভাবতে যাস, তো তাহলে দেখতে পাবি ওই যে পার্টিকেল গুলো সারফেসে নিশ্চয়ই কোলাইড করছে। তো কোলাইড যখন করছে, তো সেটা তো আর কোলাইডটা তো পার্টিকেল যে মলিকিউলার লেভেলে, ওটা তো আর কন্ট্রোল করে করা সম্ভব নয়। তো সেই জন্য এই যে কাটটা হয় এটা রাফ হয়, যেটা তোর লেজার বিম মেশিনিং এ যেটা তোর খুব মানে পারফেক্ট কাট হচ্ছিল, খুব স্মুথ কাট হচ্ছিল, এখানে কিন্তু কাটটা রাফ হয়, ঠিক আছে। আচ্ছা, এবার ইন্টারাপ্ট করছি। হুম। এই প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। নেটটা স্লো আছে হয়তো তোর। না, তাহলে ইউটিউবে আবার জয়েন করছি, আমি আবার জয়েন। আমার পিং করা নেই। হ্যাঁ, সেটা হুম। তা এই যে অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং যেটা, তো সেটা দেখ আমি বললাম যে এটা এখানে হিট খুব কম প্রডিউস হয় না বললেই চলে। তো তাই জন্য এটা হিট সেন্সিটিভ যে সমস্ত মেটেরিয়াল, তো সেই ধরনের মেটেরিয়ালের ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। আর এখানে দেখ অ্যাব্রাসিভ ওয়াটার জেট মেশিনিং এ অবশ্যই অ্যাব্রাসিভ ওয়াটারও আছে, ওয়াটারও আছে, তো এই দুটোই থাকে।
আরেকটা হয় অ্যাব্রাসিভ জেট মেশিনিং, যেখানে ওয়াটারটা থাকে না, সেখানে কি হয় ড্রাই এয়ার, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এইগুলোর সাথে অ্যাব্রাসিভ পার্টিকেল দিয়ে ওয়ার্ক পিসের ওপরে চালানো হয়, ঠিক আছে, হাইলি প্রেসারাইজড ভাবেই চালানো হয়। তো সেভাবেও একটা কাট করা হয়, ঠিক আছে। এটাও তোর নতুন টেকনোলজি গুলোর মধ্যে একটা, যেগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো এটা কি করা হয় বেসিক্যালি, যে অক্সাইডকে রিমুভ করার জন্য এটা বেশি ইউজ করা হয়, ঠিক আছে। তো এটাই এতটাই ছিল আজকে মেটাল কাটিং এর জন্য। ওকে, তো এরপরে হয়তো আরো অ্যাডভান্স ফর্ম আসবে, তো সেগুলো পরে আপডেট করে দেওয়া হবে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ অল অফ। থ্যাংক ইউ অল অফ ইউ। Thank you and nice webinar. Thank you. থ্যাংক ইউ। আচ্ছা, যাদের